আমরা আলোচনা করব 2 ইয়ার্স বিএড কারিকুলামের সেকেন্ড সেমিস্টারের 1.2.9 এই পেপার কোড অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং এই পেপারের একটি প্র্যাকটিকাম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখা ভালো, অ্যাসেসমেন্ট ফর লার্নিং এই পেপারটির দুটি হাফ রয়েছে। দুটি হাফের উপর ভিত্তি করে মূলত দুটি প্র্যাকটিকাম করতে হয়। আমি এখন আলোচনা করব একটি প্র্যাকটিকাম নিয়ে। সিলেবাসে যে প্র্যাকটিকামটি ফাইন্ডিং আউট দ্য কন্টেন্ট ভ্যালিডিটি অফ দ্য গিভেন কোশ্চেন পেপার, অর্থাৎ একটি কোশ্চেন পেপার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের উপর ভিত্তি করে একটি কোশ্চেন পেপার তৈরি করতে হবে। এই কোশ্চেন পেপার তৈরি করতে গেলে অবভিয়াসলি স্কুল কারিকুলামের যে সকল সাবজেক্ট রয়েছে তার কন্টেন্টের কথা বলা হয়েছে। কোশ্চেন পেপার তৈরি করতে গেলে মাথায় রাখতে হবে স্কুলের যে কোনো একটি পাঠ্য বইয়ের কন্টেন্টের উপর ভিত্তি করে কোশ্চেন পেপার তৈরি করতে হবে। এই কোশ্চেন পেপার আমরা আলোচনা করব অ্যাকচুয়াল স্কুল কারিকুলামে যে ফরম্যাটে সামেটিভ এক্সাম হয় তার উপর ভিত্তি করে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ফরম্যাটের দিকে চলে যাই, কি করে এই প্র্যাকটিকামটি উপস্থাপন করা যায়। প্রথমে এই প্র্যাকটিকামটি উপস্থাপন করতে গেলে পয়েন্ট নাম্বার 1, এখানে আমরা ভূমিকা লিখব। ভূমিকাতে আমরা এখানে উপস্থাপন করতে পারবো একটি পেজের মাধ্যমে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের সাথে কারিকুলামের সম্পর্ক কী, কারিকুলামের কোন জায়গাতে মূল্যায়নকে ব্যবহার করা হয়, এই সকল ধ্যান ধারণাগুলো আমরা মূলত ভূমিকার পর্যায়ে একটি পেজে উপস্থাপন করব। পয়েন্ট নাম্বার 2, মূল্যায়ন সম্পর্কে ধারণা। মূল্যায়ন সম্পর্কে ধারণা লিখতে গিয়ে আমরা এখানে লিখতে পারব মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের বৈশিষ্ট্য, মূল্যায়ন কেমন করে করা হয়, স্কুল কারিকুলামের শেষ পর্যায়ে শিক্ষার্থীর মূল্যায়নের কতটা প্রাসঙ্গিকতা রয়েছে, এই সকল বিষয়বস্তুগুলো আমরা এখানে তুলে ধরতে পারব। এই বিষয়বস্তুগুলো তুলে ধরার সময় মাথায় রাখতে হবে যে কারিকুলাম আমাদের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কোনো একটি নির্দিষ্ট কারিকুলামের শেষ পর্যায়ে সেই কারিকুলামের সমাপ্তি বা কারিকুলামের এন্ডিং পর্যায়টাকে আমরা বিভিন্ন ধরনের মূল্যায়ন দ্বারা উপস্থাপন করে থাকি। এই মূল্যায়ন সম্পর্কে ধারণাটাও কিন্তু একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। পরবর্তী পর্যায়ে পয়েন্ট নাম্বার 3, মূল্যায়নের প্রয়োজনীয়তা। মূল্যায়নের প্রয়োজনীয়তাতে আমরা একটি পেজের মধ্যে উপস্থাপন করব মূল্যায়ন কি কি কাজে লাগে, মূল্যায়ন দ্বারা অ্যাকচুয়াল কি হতে পারে, মূল্যায়ন কিভাবে একটি ছাত্রের ডেভেলপমেন্টের জন্য প্রাসঙ্গিক বলে মনে হয়, এই সকল জায়গাগুলোর উপর ভিত্তি করে আমরা প্রয়োজনীয়তা লিখব। প্রয়োজনীয়তা লেখার সময় আমরা ভাবতেই পারি একটি শিক্ষার্থীর নির্দিষ্ট কারিকুলাম, সে যেই স্তরের শিক্ষার্থী হোক না কেন, তার কারিকুলাম শেষ করতে গেলে তাকে একটি নির্দিষ্ট মাপকাঠি বা নির্দিষ্ট জ্ঞানের পরিমাপ করার একটা প্রক্রিয়া হচ্ছে মূল্যায়ন। সেই মূল্যায়ন দ্বারা শিক্ষার্থীর সাফল্যের মাপকাঠি নির্বাচন করা হয়, তাকে একটি স্তর থেকে আরেকটি স্তরে বা ক্লাসে আপলিফট করতে সাহায্য করা হয়, শিক্ষার্থীর স্তরে স্তরে জ্ঞান বৃদ্ধি করার ক্ষেত্রে সহযোগিতা করা হয়, জ্ঞান আহরণ করতে সহযোগিতা করা হয়,
তাকে অন্য জ্ঞান সংগ্রহ করার আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য করা হয় এবং মূল্যায়নের দ্বারা অন্যের চেয়ে তার সাফল্যের বৃদ্ধিটাকে এগিয়ে নিয়ে যেতে তাকে উৎসাহ করা হয়। এই প্রয়োজনীয়তাগুলো কিন্তু এখানে উপস্থাপন করতে হবে। এটি একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। পরবর্তী পর্যায়ে চলে যাই, পয়েন্ট নাম্বার 4। এখানে রয়েছে মৌখিক ও লিখিত পরীক্ষা ব্যবস্থা। এর আন্ডারে দুটো পয়েন্ট রয়েছে। পয়েন্ট এ মৌখিক পরীক্ষা, পয়েন্ট বি লিখিত পরীক্ষা। মৌখিক পরীক্ষা একটি পেজের মাধ্যমে উপস্থাপন করতে হবে। সাব পয়েন্ট দুটোই কিন্তু এক্সপ্লেন করতে হবে। একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে মৌখিক পরীক্ষা, অর্থাৎ ইভ্যালুয়েশনের একটি বিশেষ ব্যবস্থা হচ্ছে মৌখিক ব্যবস্থা। এটি স্কুল কারিকুলামে ইভ্যালুয়েশন প্রসেসে রিটিন পরীক্ষার সাথে এই মৌখিক পরীক্ষাটি যুক্ত থাকে। আমরা এখানে এক্সপ্লেন করব মৌখিক পরীক্ষা কাকে বলে। নিশ্চয়ই সকলের জানা আছে, বইতে আরও বিস্তারিত আলোচনা করা রয়েছে। মৌখিক পরীক্ষা কাকে বলে, মৌখিক পরীক্ষার বৈশিষ্ট্য এবং মৌখিক পরীক্ষার প্রয়োজনীয়তা, এই তিনটি বিষয় একটি পেজে উপস্থাপন করব, যেটির সাব পয়েন্ট মৌখিক পরীক্ষা। তাহলে মৌখিক পরীক্ষা উপস্থাপন করার জন্য একটি পেজ, যে পেজের তিনটি ভাগ থাকছে। প্রথম, মৌখিক পরীক্ষা কি, মৌখিক পরীক্ষার বৈশিষ্ট্য ও মৌখিক পরীক্ষার প্রয়োজনীয়তা। সাব পয়েন্ট বি লিখিত পরীক্ষা। এখানেও আমরা লিখব লিখিত পরীক্ষা কি, লিখিত পরীক্ষার বৈশিষ্ট্য ও লিখিত পরীক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। ঠিক তিনটি পর্যায়ে আমরা এই লিখিত পরীক্ষাটি একটি পেজের মধ্যে উপস্থাপন করব। আমরা প্রত্যেকেই জানি রিটিন পরীক্ষা হচ্ছে যেই পরীক্ষাটি একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বসে নির্দিষ্ট ওয়ার্ড মেনটেন করে উত্তর উপস্থাপন করা, লিখিত পদ্ধতিতে উত্তর উপস্থাপন করার পদ্ধতিকে লিখিত পরীক্ষা বলা হয়। মৌখিক পরীক্ষা কাকে বলা হবে? মৌখিক পরীক্ষা বলা হবে যে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে সামনাসামনি বসে, অর্থাৎ ফেস টু ফেস বসে পরস্পরের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তরের উপস্থাপনার মাধ্যমে যে ইভ্যালুয়েশন করা হয় তাকে মৌখিক পরীক্ষা বলে। তাহলে যে দুটি সাব পয়েন্ট বললাম, মৌখিক এবং লিখিত পরীক্ষা, এর তিনটি ভাগে এটিকে আলোচনা করতে হবে একটি পেজে। পরবর্তী পর্যায়ে চলে যাই, পয়েন্ট নাম্বার 5, সামেটিভ অ্যান্ড ফরমেটিভ মূল্যায়ন ব্যবস্থা। এটিও ঠিক দুটি পেজে উপস্থাপন করব, অর্থাৎ সামেটিভ একটি পেজে, এর দুটো সাব পয়েন্টই শুধু কেবলমাত্র এক্সপ্লেন করা হবে। সামেটিভ একটি পেজে এবং ফরমেটিভ একটি পেজে। সামেটিভ এবং ফরমেটিভ এই দুটো হচ্ছে মূল্যায়ন ব্যবস্থা। সামেটিভ কোনটাকে বলছি, যেটা সবাই কম বেশি জানে। স্কুলে যেটিকে আমরা ইউনিট টেস্ট বলে জানি, এটি মূলত একটি সামেটিভ ইভ্যালুয়েশন ব্যবস্থা। এই সামেটিভ মূলত স্কুল কারিকুলামে 3টি ফেজে হয়ে থাকে, যেটিকে ইউনিট টেস্ট বলা হয়। প্রথম ফেজে 15 মার্কের সামেটিভ হয়, দ্বিতীয় ফেজে 25 মার্কসের হয় এবং তৃতীয় ফেজে 70 মার্কসের হয়। টোটাল 1 বছরে একটি ইয়ারে বা একটি কারিকুলাম ইয়ারে একটি শ্রেণীতে ইভ্যালুয়েশন হয় স্কুলের ক্ষেত্রে 110 নাম্বারের। এই 3টে নাম্বার যোগ করেই কিন্তু তাদের ইভ্যালুয়েশন সিট তৈরি করা হয়। অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রাপক নাম্বার, এই নাম্বারের যে মাপকাঠি নির্বাচন করা হয় তা কিন্তু সামেটিভ পরীক্ষার নাম্বারের ভিত্তিতে। তাহলে সামেটিভ স্কুল যে প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা হয় সেটাতেও 3টে সামেটিভ থাকে রেজাল্ট।
তার টোটাল করা হয় 110 নাম্বারের। আমরা দেখতে পাচ্ছি 15, 25 এবং 70 সব মিলিয়ে 110, এই 110 নাম্বারের ইভ্যালুয়েশন হয় এবং এই সামেটিভ এক্সামের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের নাম্বারের উপস্থাপন করা হয় প্রাপ্ত নাম্বারের। তাহলে 3টি সামেটিভ হয় স্কুলে। এটি একটি পেজের মাধ্যমে এই যে কথাগুলো বললাম এই কথাটি উপস্থাপন করতে হবে। এই উপস্থাপনের মাধ্যমে সামেটিভের গঠন এবং সামেটিভ এক্সাম কী সেটা উপস্থাপন করতে হবে। গঠনটি আমি আলোচনা করলাম এবং সামেটিভ কী সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটি একটি পেজের মধ্যে হলো। এরপরে চলে যাই পয়েন্ট নাম্বার সাব পয়েন্ট বি, ফর্মেটিভ। ফর্মেটিভ পরীক্ষাটা কিন্তু কোনো রিটিন এক্সাম নয়। ফর্মেটিভ পরীক্ষা হচ্ছে নির্দিষ্ট পাঁচটি গুণাঙ্ক বা নির্দিষ্ট 5টি বিশেষ লক্ষণের উপরে শিক্ষার্থীদের এই নাম্বার দেওয়া হয়। সেটিও কিন্তু 3টি ফেজে দেওয়া হয়। প্রথম সামেটিভের সময় 10 মার্কসের ফর্মেটিভ, দ্বিতীয় সামেটিভের সময় দ্বিতীয় ফর্মেটিভ ও তৃতীয় সামেটিভের সময় তৃতীয় ফর্মেটিভ। প্রথম ফর্মেটিভ ইভ্যালুয়েট করা হয় 10 মার্কসের, দ্বিতীয় ফর্মেটিভ ইভ্যালুয়েট করা হয় 20 মার্কসের ও তৃতীয় ফর্মেটিভের ইভ্যালুয়েশন করা হয় 30 মার্কসের। কোন কোন 5টা মাপকাঠিতে সেটাকে বিচার করা হয়? অংশগ্রহণ, প্রশ্ন ও অনুসন্ধান, ধারণা গঠন ও প্রয়োগ ক্ষমতা, সহানুভূতি ও সহযোগিতা, 5 নম্বরে সৃষ্টিশীলতা ও নান্দনিকতার প্রকাশ। এটা স্কুল প্রোগ্রেসিভে রিপোর্টে একটা ফরম্যাট রয়েছে। এই 5টিরতে একটি স্টুডেন্ট প্রথম সামেটিভের সময় 10 মার্কসের যে ফর্মেটিভ রয়েছে সে কোনটাতে কত পেয়েছে, দ্বিতীয় সামেটিভের সময় দ্বিতীয় ফর্মেটিভের 20 মার্কসের এই 5টি বিশেষ দিকগুলোর মধ্যে কোনটাতে কত পেয়েছে এবং তৃতীয় সামেটিভের সময় তৃতীয় ফর্মেটিভের 30 মার্কসের কোনটিতে কত পেয়েছে সেটা বসানো হয়। মাথায় রাখতে হবে ফর্মেটিভের নাম্বার কিন্তু এগ্রিগেট টোটালে যোগ করা হয় না। এটা স্টুডেন্টের এক্সট্রা সাফল্য বা এক্সট্রা গুণাঙ্কের মাপকাঠি নির্বাচনে সহযোগিতা করে। অর্থাৎ ছেলেটি যদি ভালো কোনো সমস্ত বিষয়ে অংশগ্রহণ করে স্কুলের, সে ক্লিনিংনেস হতে পারে, প্রোগ্রাম হতে পারে, কোনো অর্গানাইজ হতে পারে, সব কিছু জায়গায় সে কতটা অংশগ্রহণ করে তার উপরে ইভ্যালুয়েট করা হবে। প্রশ্ন ও অনুসন্ধান করার তার কতটা ইচ্ছে রয়েছে তার উপরে ভিত্তি করে অনুসন্ধানের নাম্বার দেওয়া হয়। অনুসন্ধান ও প্রশ্ন, তার ধারণা এবং প্রয়োগ ক্ষমতার উপরে ইভ্যালুয়েশন করা হয়। সহানুভূতি, সহযোগিতার উপরে ইভ্যালুয়েট করা হয়। সৃষ্টিশীলতা ও নান্দনিকতার প্রকাশ, অর্থাৎ সে নতুন, তার মধ্যে কতটা ক্রিয়েটিভ গুণ রয়েছে, তার মধ্যে কতটা নান্দনিক অর্থাৎ বিনোদনমূলক তার কতটা পারফরমেন্স রয়েছে, সে কতটা ড্রামা করতে পারে, নাটক করতে পারে, নাচ করতে পারে, গান করতে পারে, তার কোন কোন বিশেষ বিশেষ গুণগুলো রয়েছে। এই 5টি বিশেষ গুণের উপরে তাকে কিন্তু 3টে ফেজে অর্থাৎ 3টে সামেটিভের সময় 3টি ফর্মেটিভ ইভ্যালুয়েশন করা হবে এই 5টি পয়েন্টে। অংশগ্রহণে কেউ প্রথম সামেটিভে 10 মার্কসের অংশগ্রহণে 1 পেতে পারে, প্রশ্ন অনুসন্ধানে 1 পেতে পারে, ধারণা গঠন ও প্রয়োগ ক্ষমতাতে 2 পেতে পারে, সহানুভূতি ও সহযোগিতাতে 2 পেতে পারে, সৃষ্টিশীলতাতে 1 পেতে পারে। তার এইভাবে সেই সামেটিভে সেই প্রথম ফর্মেটিভের 10 মার্কসের দেখা গেল সে 7 পেতে পারে। কিন্তু এই নাম্বারটি স্টুডেন্টের এগ্রিগেট টোটালে যোগ হবে না। এগ্রিগেট টোটাল কেবলমাত্র তার পারফরম্যান্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় কিংবা তার যে সিকোয়েন্স স্কুলের ক্ষেত্রে তৈরি করা হয় সেই সিকোয়েন্স কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে তৈরি করা হয়। তাহলে ফর্মেটিভ কাকে বলে বোঝা গেল। এই ফর্মেটিভের পুরো বিষয়বস্তু যা বললাম এই বিষয়বস্তুটা কিন্তু এক্সপ্লেন করতে হবে। এখানেও ঠিক একইভাবে ফর্মেটিভ কী, ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং ফর্মেটিভ ইভ্যালুয়েশনের গঠন যা আমি বললাম এই পুরো কথাটি একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে। তাহলে এটি 2টি সাব পয়েন্ট 5-এর সেটি 2টি পেজের মধ্যে উপস্থাপন করা হলো। পরবর্তী পর্যায়ে পয়েন্ট নাম্বার 6, লিখিত পরীক্ষার জন্য প্রশ্নপত্রের গঠন। প্রশ্নের গঠন তৈরি করতে হবে প্রথম সামেটিভের
আমি বলেছিলাম একটু আগে দেখিয়েছি, প্রথম সামেটিভ 15 মার্কসের, দ্বিতীয় সামেটিভ 25 মার্কসের এবং তৃতীয় সামেটিভ 70 মার্কসের। এই তিনটে সামেটিভের তিনটে যে নাম্বার বললাম, এই তিনটে নাম্বারের উপরে কোশ্চেন সেট তৈরি করতে হবে। বেছে নিতে হবে নির্দিষ্ট একটা ক্লাস, সেই ক্লাসের নির্দিষ্ট একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের কোন কোন কন্টেন্টের উপরে, অর্থাৎ প্রথম সামেটিভ যখন হবে সেই সামেটিভ পুরো বইটার মধ্যে হয় না, একটা নির্দিষ্ট কন্টেন্ট লাইন পর্যন্ত, চ্যাপ্টার পর্যন্ত হয়। মনে করা যাক প্রথম দুটি চ্যাপ্টার, সেই দুটি চ্যাপ্টারের মধ্যে 15 নম্বরের কোশ্চেন তৈরি করতে হবে। এই 15 নম্বরের কোশ্চেন তৈরি করার সময় 2 নম্বরের কোশ্চেন দুটো থাকতে পারে, বা 1 নম্বরের কোশ্চেন 4টে থাকতে পারে, 3 নম্বরের কোশ্চেন থাকতে পারে এবং 5 নম্বরের কোশ্চেন থাকতে পারে। মাথায় রাখতে হবে যে 1 নম্বরের কোশ্চেন, মনে করা যাক 1 নম্বরের কোশ্চেন থাকলো 5টি এবং 2.5 নম্বরের কোশ্চেন থাকলো 2টি এবং 5 নম্বরের কোশ্চেন থাকলো 2টি। সরি, এটা মাথায় রাখতে হবে 15 নম্বরের কোশ্চেন তৈরি করতে হবে। আমি অ্যাকচুয়ালি সেকেন্ড সামেটিভের কথা বললাম। তো যে নাম্বারের কোশ্চেন থাকবে, 15 নম্বরের কোশ্চেন থাকলে 15 নম্বরের প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং সেটা 2টি তৈরি করতে হবে। দ্বিতীয় সামেটিভের ক্ষেত্রে প্রশ্নপত্র 25 নম্বরের এবং 25 নম্বরের 2টো সেট তৈরি করতে হবে কোশ্চেন, এবং থার্ড সামেটিভে প্রশ্নপত্র 70 মার্কসের, সেটা কিন্তু 2টো ফেজে তৈরি করতে হবে, 2টো প্রশ্নপত্র তৈরি করতে হবে। তাহলে প্রত্যেকটি 2টো করে পেজ থাকছে। প্রথম সামেটিভে 2টো প্রশ্নপত্র 2টি পেজে তৈরি করবে, 15-15, অর্থাৎ যতটা সেই সাবজেক্টের চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হবে ততদূর পর্যন্ত তৈরি করতে হবে, সেটা প্রথম 2টো চ্যাপ্টার হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে সেটা একই সাবজেক্টেরও করা যেতে পারে, ভিন্ন সাবজেক্টেরও করা যেতে পারে 2টি প্রশ্নপত্র, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে 25 মার্কসের, সেটার চ্যাপ্টারটা আরেকটু বেড়ে চলে যাবে, অর্থাৎ বইয়ের শেষ পর্যন্ত পরীক্ষা হবে না, চ্যাপ্টারটা কিছুটা এগিয়ে যাবে, যেটাকে সেকেন্ড ইউনিট টেস্ট বলা হয়। সেটা 2টি তৈরি করতে হবে এবং সেটা 2টি পেজে তৈরি করতে হবে, সেটা ভিন্ন সাবজেক্ট হতে পারে কিংবা একই সাবজেক্ট হতে পারে। তৃতীয় সামেটিভের ক্ষেত্রে ঠিক একইভাবে 70 নম্বরের 2টো সেট তৈরি করতে হবে। এটা কিন্তু পুরো বইটির মধ্যে সমস্ত কন্টেন্ট নিয়েই কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ যে কোনো একটি সাবজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কন্টেন্ট নিয়ে কিন্তু, বা চ্যাপ্টার অধ্যায় নিয়ে কিন্তু প্রশ্নপত্র তৈরি করা যাবে। তবে এক্ষেত্রেও 2টো সেট তৈরি করতে হবে, সেটা 2টো সাবজেক্টের হতে পারে, একটি সাবজেক্টের 2টো সেট হতে পারে। মাথায় রাখতে হবে প্রশ্নপত্রগুলো তৈরি করার সময় অবভিয়াসলি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে, অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে এবং রচনাধর্মী কোশ্চেন থাকবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে কিন্তু কোশ্চেনের ধরনগুলো কিন্তু এই পাঠ্য বইটির মধ্যে আলোচনা করা আছে, সেটা তোমরা নিশ্চয়ই যারা পড়াশোনা চ্যাপ্টারগুলো একটু দেখেছো তারা নিশ্চয়ই এই প্রশ্নের গঠনগুলো জানো। 3টি মাধ্যমেই কিন্তু 3টি প্রশ্নের ধরন নিয়েই কিন্তু, টাইপের কোশ্চেন নিয়েই কিন্তু এই প্রশ্নপত্রগুলো তৈরি করতে হবে। পরবর্তী পর্যায়ে পয়েন্ট নাম্বার 7, মৌখিক পরীক্ষার জন্য প্রশ্নের গঠন, অর্থাৎ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য কেমন ধরনের কোশ্চেন গঠন হতে পারে। বিশেষ করে সেটা একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে এবং মাথায় রাখতে হবে বিশেষ করে এই মৌখিক পরীক্ষার কোশ্চেনের গঠনটি কেমন হয়। সাধারণত দক্ষতাধর্মী কোশ্চেন এবং এক কথায় অ্যান্সার দেওয়ার কোশ্চেনগুলো কিন্তু করা হয়। এখানে শিক্ষার্থী এবং শিক্ষক পরস্পর সামনাসামনি থাকে এবং একটি প্রশ্নের উত্তর শিক্ষার্থীর উপস্থাপন করার জন্য একটা নির্দিষ্ট টাইম ধার্য করা হতে পারে। মনে করা যাক যদি 10 নম্বরের মৌখিক পরীক্ষা হয়, সেক্ষেত্রে 5টি কোশ্চেন করা যেতে পারে কিংবা 10টি কোশ্চেন করা যেতে পারে কিংবা
4টি কোশ্চেনের মাধ্যমেও সেই ইভ্যালুয়েশন করা যেতে পারে। তবে এক্ষেত্রে সম্পূর্ণ অধিকার থাকে যিনি মৌখিক পরীক্ষা নিচ্ছেন বা ওরাল এক্সাম নিচ্ছেন, টেস্ট নিচ্ছেন তার উপরে। অর্থাৎ শিক্ষকই নির্বাচন করবেন 5টি প্রশ্নের মাধ্যমে 10 নম্বরের ইভ্যালুয়েশন করবেন, না 4টি কোশ্চেনের মাধ্যমে ইভ্যালুয়েশন করবেন, না 10টি কোশ্চেন তাকে করা যেতে পারে। এই ব্যাখ্যাগুলো এখানে করা যেতে পারে। সেখানে এক্সাম্পল হিসেবে অবশ্যই একটি নির্দিষ্ট টপিকের 10 নম্বরের একটা মৌখিক সেট উপস্থাপন করতে হবে। তবে যেই উপস্থাপনটি করবে তার নিজের উপরেই সেই অধিকার থাকবে, সে 5টি প্রশ্নের মাধ্যমে 10 নম্বর দেখাবে, না 4টি প্রশ্নে দেখাবে, না 10টি প্রশ্নের মাধ্যমে দেখাবে। তবে আবারও বলছি, মৌখিক পরীক্ষার কোশ্চেনগুলো সাধারণত এক কথায় উত্তর কিংবা সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো হওয়ার উচিত, এবং যেখানে শিক্ষার্থীর মতদান করার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে সেখানে উপস্থাপন করতে হবে, এবং সেইভাবে একটি পেজের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এটি একটি পেজের মাধ্যমে। পরবর্তী পর্যায়ে পয়েন্ট নাম্বার 8, মন্তব্য। এই মন্তব্যতে আমরা লিখতে পারবো যে অ্যাকচুয়ালি সামেটিভ 3টে যে সামেটিভ হয়, এই 3টি সামেটিভের বেশি করা যায় কি না, 3টি সামেটিভ না করে 2টি সামেটিভ করা উচিত কি না, একটি পরীক্ষা হলে সেটা কি যথেষ্ট প্রাসঙ্গিক কি না, সামেটিভ 3টে হয় এটা কতটা যৌক্তিক, ফরমেটিভের নাম্বার এগ্রিগেটে যোগ করা যায় কি না, বা ফরমেটিভের যে গুণাঙ্কগুলো নির্বাচন করা হয়েছে তার বাইরে কোনো কিছু উপস্থাপন করা উচিত কি না, এই সকল বিষয়বস্তুগুলো কিন্তু মন্তব্যতে উপস্থাপন করতে হবে। তবে এটি একটি পেজের মাধ্যমে। মাথায় রাখতে হবে মন্তব্য দান করার সম্পূর্ণ অধিকার রয়েছে যে এই প্রজেক্টটি করছে। পরবর্তী পর্যায়ে 9 নম্বর পয়েন্ট, যেখানে উপসংহার লিখব। উপসংহারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটা সামেটিভ, ফরমেটিভ দুটো এক্সাম এবং ওরাল রিটিন দুটো এক্সামকে উপস্থাপন করা হলো। দুটো এক্সামের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, কতটা যৌক্তিকতা রয়েছে কিংবা কোনো রিনোভেশন দরকার কিনা, সেটা এই প্রজেক্টটি করতে গিয়ে তার কতটা প্রাসঙ্গিক মনে হয়েছে, কোশ্চেনগুলো তৈরি করার ক্ষেত্রে কোনো নবীনত্ব সাজেশান রয়েছে কিনা, এই রকম সমস্ত বিষয়গুলির উপরে একটি উপসংহার উপস্থাপন করতে হবে, যেটি একটি পেজের মাধ্যমে উপস্থাপন করতে হবে। পরবর্তী পর্যায়ে পয়েন্ট নাম্বার 10, এটি একটি পেজের মধ্যে উপস্থাপন করতে হবে যে গ্রন্থপুঞ্জি, এই প্রজেক্টটি করতে গিয়ে তাকে কোন কোন অনলাইন, অফলাইন কিংবা স্কুল পাঠ্যক্রমের কোন বইগুলি তাকে সহযোগিতা করেছে, কিংবা যে এটি করেছে সে কতটা সহযোগিতা নিয়েছে, যে সকল জিনিস বিষয়বস্তুগুলো থেকে বা যে সকল পাঠ্য বই কিংবা টেক্সট বই, রেফারেন্স বই কিংবা অনলাইন তাকে যে সহযোগিতা নিয়েছে, সেই বিষয়বস্তুগুলো এখানে কিন্তু লিস্ট আকারে তুলে দিতে হবে। সেটা বইয়ের নাম হতে পারে কিংবা অনলাইন সাইটের ডিটেলস হতে পারে। এই পয়েন্টগুলো ঠিক এইভাবে উপস্থাপন করতে হবে এবং এই পেজ অর্ডার মেনটেন করে, তাহলে এই ইভ্যালুয়েশন প্রসেস বা একটা কোশ্চেন পেপারের সম্পর্কে এই যে 1.2.9-এর প্রজেক্টটি, এই প্রজেক্টটি যথার্থ হবে, এইভাবে উপস্থাপন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য, এবং এই ভিডিওটি ফলো করে এই প্র্যাকটিকামটি করলে যথার্থ হবে বলে আমার বিশ্বাস। এই ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি দেখার পর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো ভিডিও সকলের আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।